যায় কিনা এই কারণে কথাটা আরেক আমি প্রথমে বলে থাকি, সেটা হচ্ছে মক্তব দারুল উলুম ইসলামিয়া ফাতিল মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের যে কোনো আয়োজনে প্রয়োজনে যতদিন দুনিয়াতে থাকি আমি থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমি আমার আলোচনার শুরুতেই দুটি ঘটনা বলব, আশা করি কারো ধৈর্য ত্রুটি ঘটবে না। ওই দুটো ঘটনা তার কথা যেটা হলো তলোয়ারে নয় উদারতা। আমরা সব কিছু জয় করবো উদারতা দিয়ে, মন চুরি করে ব্যবহার দেখায়। আমরা হয়তো এখানে অনেকেই জানি মালিক ইবনে দিনার একজন বুজুর্গ লোক ছিলেন। উনি খুব বেশি বেশি ইবাদত করতেন। একদিন গভীর রাত্রে উনি নামাজরত অবস্থায় ছিলেন। এমন সময় ওনার ঘরে একটা চোর ঢুকে তন্ন তন্ন করে খুঁজল, নেয়ার মতো কোনো জিনিস ওনার ঘরে পাইল না। পাওয়ার পরে সে হতাশ হয়ে গেল। এমন সময় মালিক ইবনে দিনার উনি নামাজ শেষ করে চোরকে দেখলেন, দেখা ডাকলেন। ডাইকা বলল, তুমি তো অনেক কিছু মিস করছো, কোনো জিনিসই তো মনে পাও নাই, তুমি হতাশ নিশ্চয় হয়ে গেছো, আসো আমার কথা শোনো। উনি বললেন, তুমি তো কিছু পাও নাই, আল্লাহ দেওয়ার জন্য অনেক কিছুই রেখেছেন, তুমি আল্লাহর কাছে এগুলো চেয়ে নাও। এই সাথে ওকে আরও কিছু ধর্মীয় বিধিবিধানের কথা কিছু কথা শোনানোর পরে দিয়ে তার দু চোখ বয়ে কেবল পানি আসতেছে, কান্না আসার পরে অনেকক্ষণ পর্যন্ত উনি বোঝানোর পরে কান্না আসতেছে। এখন ফজরের নামাজের আজান হলো। যখন আজানটা হলো, আজানের সাথে সাথে ওই যে বুজুর্গ উনি মসজিদের দিকে রওনা হইলেন, সাথে সাথে ওই চোর লোকটাও মসজিদের দিকে রওনা হওয়ার পরে এখন পথে সব লোক দেখতেছে যে উনি হলেন এলাকার সবচেয়ে বিজ্ঞ আলেম এবং বুজুর্গ, আর যে লোকটা ওনার সাথে যাচ্ছে সে হলো সবচেয়ে বড় চোর। দুইজন কীভাবে একসাথে যাইতেছে, এটা কীভাবে হইল, ওর সাথে মিশত কেন? তো দুইজনে মিলে অজু করলেন, অজু করে মসজিদে গেলেন, নামাজ পড়লেন। হুজুরের সাথে মানে ওই বিজ্ঞ আলেম যিনি ওনার সাথে কথা দিলেন, ও আর কোনোদিন চুরি করবে না। আমরা কি শিখলাম এখান থেকে? ভালো হয়ে গেল। কিভাবে? কোনো প্রেশার ক্রিয়েট করা হয়েছে? কোনো কৌশল দিয়ে? কিসে হয়েছে? হৃদয়ের চুরি করা হইলো কি দিয়ে? উদারতা দিয়ে। আমরা যদি এখানে শিখার কিছু থাকে, ইনশাল্লাহ আমরা সেগুলো শিখব। আরেকটা কথা হচ্ছে, আমরা অনেকেই নাম শুনছি দক্ষিণ আফ্রিকাই তো অবিসংবাদিত নেতা, নোবেল লরেট নাকি, নাম কি নেলসন ম্যান্ডেলা। জীবনের মনে হয় 37 বছর উনি জেল খেটেছেন। এরপরে কোনো এক সময় প্রেসিডেন্টও হয়েছে। উনি যখন প্রেসিডেন্ট হইলেন, একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন সকালবেলা, সাথে কয়েকজনকে বললেন, চলো আমরা একটু রাস্তা দিয়ে হাঁটি। হাঁটতে গিয়ে ওই যে দোকান থাকে, চায়ের দোকান, নাস্তার দোকান, এই দোকানে ভাড় দিয়ে যাইতেছেন। হঠাৎ উনি বললেন, একটা লোককে নিশ্চয়ই উনি দেখছেন, দেখে বললেন, চলো আমরা সবাই মিলে এখানে নাস্তা খাই। তো সাথে যারা ওনারা বললো যে মনে মনে বলতেছে যে উনি তো কোনোদিন নাস্তা খাইতে বসেন না এইভাবে রাস্তা, এখন খাবেন কেন? বললো আসো আমরা খাই। তো
তো বসছে, ওখানে গেল, যাওয়ার পরে একটা লোক তার পুরা দেহে কম্পন শুরু হয়ে গেল। উনি ওকে দেখে বললো আমাদের পাশে বসো, বসছে। বসার পরে নাস্তা খাওয়াইলো, সবাই মিলে একসাথে নাস্তা খাইলো ওই লোকের কম্পন ভিতরে। এখন এই কম্পনটা কেন? কম্পনটা হলো নেলসন ম্যান্ডেলা যখন জেলে ছিল, যখন পানি চাইতো খাওয়ার জন্য, তখন ওই লোকটা ফসলা বাইনা দিত। কি দিত? ফসলা। ওইটা ওনার মনে আছে, কিন্তু উনি কোনো প্রতিশোধ নেন নাই। এখন তো প্রেসিডেন্ট, ইচ্ছা করলে যা ইচ্ছে, মন চাইলে যা ইচ্ছা তা করতে পারতেন, কিন্তু উনি কিছুই করেন নাই। ওই লোকের কম্পন দেখে উনি এমনি ইয়ে হয়ে গেছে। আর তাহলে এই লোকটা কি নেলসন ম্যান্ডেলাকে ভালো ভাববে না খারাপ ভাববে? ভালো ভাববে। একজন মানবিক নেতা হিসাবে মেনে নেবে। আমি এই দুটো ঘটনা বলার কারণ হলো, আমরা আমাদের জীবনে প্রত্যেকেই চাইব তলোয়ারে নয় উদারতা। আমি জয় করব আমার কথা দিয়ে, আমার আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে। আজকাল এই যুগে কেউ কারো ধমক দিয়ে কোনো কিছু করতে পারে না, আর সেটা হয় একেবারে ক্ষণস্থায়ী, তাই তো? আর আমি এই প্রসঙ্গে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এমন, আমরা কোনো অফিসে যখন যাই বা আমার এলাকা ছেড়ে যখন কোথাও যাই, তখন কি আমরা আমাদের আঞ্চলিক ভাষা ব্যবহার করি? করি। অবশ্যই চেষ্টা করি একটু গুছানো কথা বলতে। আমরা যখন চলার পথে চলবো, অফিসে হোক, আদালতে হোক, যেখানেই হোক, এই কথাগুলো আমি বলা খুব জরুরি মনে করি। এই কারণে বলতে, আমরা ব্যক্তিগত স্বভাব আচরণ কোথাও প্রদর্শন করব না। কারণ ব্যক্তিগত জীবনে একজন এক রকমের স্বভাবের, এক ঘরের থেকে আসছে। আমরা যেটা অফিসিয়াল ভাষা যেমন ব্যবহার করি, আমরা সবাই যেই ভাষাটাকে, যে আচরণটাকে ভালো মনে করি, আমরা সেই ধরনের আচরণ করব। বুঝাইতে পারছি কথাটা? না হয় তোমার যত অর্জন, যত কৃতিত্ব, যেই দিকেই থাকুক কেন, সব ধুলায় মিশে যাবে। তুমি অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, অনেক কিছু জানো, অল্প একটা কথার কারণে তুমি শেষ হয়ে যাবে। আমরা চেষ্টা করব এই জিনিসগুলো ইনশাল্লাহ, যদি এখানে শেখার মতো থাকে আমরা শিখি। গল্প দুটা বললাম নন ফর্মাল কথা, আমরা এবার ফর্মাল মিটিংয়ের ফর্মালে এসি। আজকের এই অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথি মহোদয় এবং যাদের অক্লান্ত সাধনায় আজকের এই সুন্দর আয়োজন, প্রাণবন্ত আয়োজন, আমি আমার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এই সুন্দর অনুষ্ঠান করার জন্য। আমি যদি একটু সময় পাই একটু কিছু কথা বলি। জি স্যার, বলেন। কিছু আমি পাবো না। আমার মনে হয় এমন কেউ আছে অন্তত বিগত 25 বছরে আমার সাথে দেখা নেই, এখন দেখা হলো। আমি আসলে আমার বাড়ির ভাই আছে, আমি অনেক ছোট বয়সে, কোথাও ছিল না, সেই 87 সাল 88 সালে পেপার ছিল না। আমরা সপ্তাহে একটা পেপার কিনতাম, তাও গিয়া উপজেলা শহর থেকে কিনে আনতেন। তা আমি একটা ইনকিলাব পেপার কিনলাম, কিনে এসে আসরের নামাজের পরে বসে বসে পেপার পড়ছি। এমন সময় দেখি ওই যে সবাই চাকরি চাকরি বলে, তো পেপারের এক পাশে যে আবশ্যক কথাগুলো চাকরি থাকতো, তা আমি ওই আবশ্যক বিজ্ঞপ্তিটা দেখে একই দিনে ওই বসার মধ্যে 3টা টিকান করছে। এই আমার জীবনে প্রথম যে সবাই চাকরি করে, চাকরি করবো, 3টা আবেদন করছি। একটা করছি হাতিয়া, আর একটা করছি মতলব, আর একটা করছি টঙ্গী একটা ফাজিল মাদ্রাসা, ওটার নাম হলো হারবাই, জায়গার নাম হারবাই। আমি যতটুকু তখন বুঝছি, ততটুকু জেনে শুনি আমি দেখলাম মতলবটা আমার বাড়ি এবং ঢাকার মিডল, আবার একটু নদী এলাকা ভাবলাম এটা একটা প্রায়োরিটি দিলাম।
আমার মনে আছে 1987 সালের 9ই মার্চ আমি মতলব প্রথম আসি, আয়সা মাদ্রাসায় আসছি। লোক বিরক্ত হও, আয়সা যখন অফিসে ঢুকলাম তখন আমাদের অধ্যক্ষ আব্দুল রহমান সাহেব ছিলেন। আমি আয়সা একেবারে বয়স কম, যারা আমার অনেক ছোট দেখছে তারা বলতে পারবে। আমি আয়সা এই আবু সাইদ বলতে পারবে একটা ডেল টেবিল আসলে না, আমি এখানে আয়সা বসছি। তো অফিসের টিচাররা তখন ক্লাসে যাবে, সবাই ব্যস্ত। এরপরে যখন ব্যস্ততা কেটে গেল, সবাই ক্লাসে যাইতেছে, তখন আমাকে আমাদের সেই শ্রদ্ধা প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন, তুমি কোন ক্লাসে ভর্তি হবে? সুন্দর একটা আসলে আমি তো বয়স কম না, আমি বসলাম। এরপরে আমি বললাম আমি তো এই একটা আবেদন করছিলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাকে নিয়ে ওনার পাশে গিয়ে একটা চেয়ারে বসাইছে, যথেষ্ট সম্মান দিয়েছে। দেওয়ার পরেই কতক্ষণ থাকলাম, তারপরে আমার বললো যে আজকে তো এসএসসি পরীক্ষা চলছে, ইয়েলো সব সময় দিতে পারবেন না, টাইম ইয়ে করে দিয়েছে 18 তারিখে। আমাকে বললো একটু ক্লাসে যাইতে। আমাদের আব্দুল হামিদ হুজুর আছে না, উনি আমাকে একটা ক্লাস নিয়ে, আসলে আমি তো বয়সে ছোটই ছিলাম, তাই না? ক্লাস করলাম, করার পরে দিয়ে আমারে বললো 18 তারিখে হুজুরে বললো, প্রিন্সিপাল বললো আপনি খাওয়া দাওয়া করে যান, এখনো যাই না, দুপুরবেলা হয়ে গেছে। তো উনি আমার খাওয়ার ব্যবস্থা করছে, আমি খাওয়া দাওয়া খেলাম, খাইয়া তারপর চলে আসলাম। পরের দিনই আমার একটা ইন্টারভিউ ছিল টঙ্গী, 9 তারিখ 11 তারিখ, পরের দিন চলে আসলাম ঢাকাতে। ঢাকায় এসে ওখানে গেলাম। ওখানে গিয়ে সেই দিনের স্মৃতি অনেক ভয়াবহ। অনেক দূর যাইতে যাইতে লাল মাটি আর দেখি নাই, ওইদিকে সব লাল মাটি, ট্রলারে করেই গেছে। আমাদের এলাকায় কিন্তু ট্রলার নাই, মাত্র তো আছে এগুলো। তো ওই ট্রলারে করে করে গেলাম, গিয়ে ওখানে গেলাম, গিয়ে প্রতিষ্ঠান দেখে আসলাম। দেখার পরে দিয়ে ওখানকার যে প্রিন্সিপাল সাহেব ছিলেন, ওনার বাড়ি ছিল ফেনীতে। উনি আমার বললো আপনাকে থেকে যান, রাত্রে কোথায় যাবেন, থাইকা যান। তা থাইকা গিয়ে আপনি পরের দিন 11ই মার্চ আবার সারা দেশে হরতাল। আমি বললাম না, আমি চলে যাবো। উনি বললো আপনি আসলে ইনশাল্লাহ আপনি, উনি আমার সাথে কতক্ষণ আলাদা করে বলে তাইলে আপনি আসেন। কিন্তু আমার জানি কেন জানি আসলে মতলবের প্রতি একটা মোহ করাই গেল। ওখান থেকে ঢাকা আসলাম রাত্রে, পরের দিন হঠাৎ কোথাও গেলাম না, থাইকা পরের দিন আবার 18 তারিখে আবার আসলাম। এখানে আসার পরে ইয়েতে ইয়েনো অফিসে ইয়েনো সাহেব তখন সভাপতি সাহেব ছিলেন, গেলাম। আলহামদুলিল্লাহ ওনারা আমার সিলেক্ট করছেন। সেই থেকে আমি থাকা, আসলে ওখানে থাকার যে ব্যাপারটা আমার মনে বিরক্ত হলেও কিছু করার না, আমি বলবো জি বলেন। ওখানে আমি যখন আসছি এখানে আসার পরে আমার চাকরি হয়ে গেল। আমি থাকলাম, আমাকে বললো যদি আজকে থাকেন থাকতে পারেন, 18ই মার্চ আমার মনে আছে, আর না 1 তারিখে এসব। আলহামদুলিল্লাহ আমি ওই দিন আর থাকি নাই, আমি 1 তারিখে আসছি। আসা থেকেই এখানকার সব কিছুই আসলে আমার কাছে ভালোই লাগছে। থাকলাম, এত বছর কাটাইলাম, চলে যাই, এই করি সেই করি, করতে করতেই অনেক বছর হয়ে গেল। হওয়ার পর এখানে হয়তো অনেকেই জানে 93 সালে আমি আইসিডিডিআরবিতে একটা পরীক্ষা দিয়েছিলাম। আইসিডিডিআর পরীক্ষা দিয়েছি আসলে দেওয়ার কিন্তু না, আমাদের আমিনুদ্দিন স্যার আছে না, তোমরা অনেকে চিনবা, জালাউদ্দিন সাহেবের ছেলে সালাউদ্দিন আছে তো, এর সাথে চলতো, এখন আমেরিকাতে থাকে, ইয়ে আবুল হাসেন গাজীপুর বাড়ি। এই দুইজন আমি দুপুরবেলা তখন হাজি শব্দের এখানে থাকি। আমার এখানে আসছে, আয়সা বলতেছে যে আইসিডিবিতে এই সার্কুলারটা আপনার দুইটা অ্যাপ্লিকেশন দেখে দেয়, এটা লিখতে হবে ইংলিশে। যাক আমি যেটুকু পারি, আমি বলছি ঠিক আছে আপনার পরে আইসা লইয়া যায়। আমি এটা করলাম, এটা লিখলাম। লেখার পরেই আমিনুদ্দিন সাহেব থেকে আসছে, আয়সা আমার বলতেছে কী দেখতেছে। আমি বললাম এই হাজি শব্দের এখানে। বললাম আপনি একটা করেন। আমি বললাম আমি করবো কোন কারণে, চাকরি করি, করেন আর একটা। আমার ভিতরে একটা জিনিস খাটলো, তখন কিন্তু আসলে মাদ্রাসার ছেলেরা এত বেশি বিভিন্ন জায়গায় সুযোগ পায় নাই, এখন সব জায়গায় আলহামদুলিল্লাহ আছে। তো অনেক সময় শুনি আইসিডির লোকেরা অনেক কিছু এই সেই, এরা অনেক কিছুই জানে। আমিও যাক কৌতূহল চলে হোক, ওনার প্রেশারই হোক, আমার মনে হচ্ছে 5টা এলো শেষ টাইম ছিল আবেদন ড্রপ করার, এদের বলছে। আমি গিয়ে এটা করলাম, করার পরে দিয়ে ওরা তখন সারা দেশ ব্যাপী, শুধুমাত্র ওই জন্য করা ছিল না,
আর একটা কথা লেখা ছিল, দি ক্যান্ডিডেটস অফ মতলব এরিয়া মে বি প্রেফারেন্স। তাহলে আমি তো এখানে একটু পিছিয়ে পড়ে গেলাম, তারপরও মারলাম। মারার পরে দিয়ে যখন বাছনি হলো, আমার মনে আছে আমার সিরিয়াল 78। এরপরে দিয়ে মতলব ডিগ্রি কলেজে ওই রিটেন পরীক্ষাটা হয়েছে। হওয়ার পরে দিয়ে যেদিন রেজাল্ট হবে আমি বাড়িতে গেছি, বাড়ি থেকে আসছি ঈদের পরে, জানি আগে যাই হোক আমি মাঘের সময় আসছি, কারণ ওখানে অনেকেই চিনে, যদি দেখে যে নাই তাহলে একটু শ্রম পাবো, তো সবাই মাঝে দাঁড়াইতে পারে, আমি গিয়ে বলে দেখি আরাম যাই রিটেনে কোয়ালিফাই। আমি ভাবলাম রিটেন যখন হয়ে গেছে এবার হইলে হলো চাকরি, না হইলে আমি তো চাকরি করি। এরপরে আমাদের এই সলিমুল্লাহ সাহেব, আমিনুদ্দিন সাহেব, অগদালে আমি আর থাকতে পারলাম না। আমিনুদ্দিন সাহেব না, আপনাকে দায়িত্ব হবে না। গেছি গিয়ে আমি, আমার মনে আছে তোমরা হয়তো অনেকেই চিনো, মাগরিবের পরে আমার সিরিয়াল আসছে বাইরে, আমাকে অনেক অনেকভাবে দায়িত্ব বলছে, আমি কোনোভাবেই এলাও করি না, আমার স্বাভাবিক যেই চলা সেইভাবে আমি ওখানে গেলাম। যাওয়ার পরে দিয়ে 5 সদস্য বিশিষ্ট কমিটি ছিল ওখানে, আমিনুদ্দিন সাহেব আর ওই সলিমুল্লাহ সাহেব তো বাইরে দাঁড়ায় থাকছে আমারে দিয়া। এখন ওখানে ঢাকা থেকে এক ভদ্রলোক গেছেন, চক্রবর্তী তোমরা সবাই চিনো, ডক্টর ইউনুস সাহেবকে চিনো, আর ছিল সর্দার সাহেব, এমন 5 জন ছিল। থাকার পর করছে, প্রশ্ন কম করে নাই। সবথেকে বড় কথা, আমার মাথায় টুপি ছিল, তো পাঞ্জাবি গায়ে ছিল, একটু বেশি করছে। আমাকে প্রশ্ন সেট যেটা করছে চক্রবর্তী, সেটা বললো যে আপনাকে একটা ডেটা কালেকশনের জন্য পাঠানো হবে বাড়িতে। আপনি গিয়ে তখন দেখলেন বাড়িতে কোনো পুরুষ লোক নাই, ওখানকার ডেটা তোমরা তো জানো, তখন আপনি কীভাবে তথ্যটা কালেকশন করবেন? আমি তো চিন্তা করলাম কেমন উত্তর বলি, কোন ভেজালে পড়ি। আল্লাহর ইচ্ছা, আমি বলছি অফিস আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, যেই পলিসি অ্যাডাপ্ট করলে আমি ওটা সাকসেস করতে পারবো সেটাই আমি করবো। আমি যদি বলি মহিলাদেরকে আমি চলে আসবো, তাহলে আরেক ঝামেলা। আবার যদি মহিলার সাথে কথা বলবো তাও আরেক ঝামেলা। যে আমার কাজ সাকসেস করা দরকার, আমি যেভাবে পারি সেটা করে আসবো। এটা বলার সাথে সদস্য অবশ্যই থ্যাংক ইউ। আর ঢাকার সাথে যে একজন আসছে আর অন্যান্য কিছু একটা প্রশ্ন করে যাক, আলহামদুলিল্লাহ তারপর ওখানে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দিয়ে এখন আমি একটু ছিলাম যে আমি কীভাবে করবো, ওখানে আমার চাকরি, এখানে আবার এটা। তখন আমাদের নতুন মাঝখানে নতুন কেন্দ্র আসছে, আবু সাইদ ছিলাম ওই বছর কেন্দ্র আসছে। আমি ডরে প্রিন্সিপাল সাহেবের কাছেও যাই না, কারোর কাছেই বলি না। তো স্যারেরা দুইজনে গিয়া মুজিব হাজি সাহেবের কাছে বলছে, এই আমরা বাসায় থাকি, তো উনি এত খুশি হয়েছে যেটা বলার মতো না। খুশিটা কি, ওনার মাদ্রাসার টিচারকে ওখানে কাজ করতেছে, বলতে পারছি কথাটা। প্রিন্সিপাল সাহেব আলহামদুলিল্লাহ আমাকে অনুমতি দিচ্ছে, তবে আমি সেটা অনেকদিন বন্ধ ছিল, 1 মাসের মতো আমার মাদ্রাসা বন্ধ ছিল, কি জানি পরীক্ষা টরীক্ষায় কেন্দ্র করে। আমি ওখানে গিয়ে যোগদান করলাম। প্রথম দিন গেলাম, গেলে পরে আমাদের স্পিড বোর্ডে পাঠাইলো অফিস থেকে, ওই যে জালাদি সাইমন সাহেবের বাড়ি আছে পশ্চিম বাইকপুর, এখানে পাঠাইলো নাসির ভাইকে কে ছিল? জি আমি চিনি। নাসির ভাই আমাদের পেয়েছে। আমি ডিউটিতে গেলাম, সেখানে থাকলাম। থাকার পরে দ্বিতীয় দিন আমি যখন অফিসে আসছি বলে আমার যে ম্যানেজার বাড়ি ছিল নুর ইসলাম সাহেব, আমি ওনাকে বললাম স্যার আমি ফিরে যাবো না। ওইটা কি বলেন, আমাদের এখানে তো কোনো তদবির নাই। আমি বললাম তদবির থাকুন না, তো আমারটা আমি বলছি স্যার আমি ফিরে কাজ করবো বা আপনি স্যারের সাথে কথা বলেন। অর্থাৎ আমাদের সুপারভাইজার হলো সর্দার সাহেব, ওনার কাছে গেলাম। উনি বললো বা আপনি এটা কী বলেন, এটা বলেন। আমি স্যার আমার শখ ছিল, আমার সব মিটে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি কালকে আসেন, অফিসে আসেন। আসছি পরে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমাকে অফিসে ছিল, যেখানে এই যে এদের ইয়েটা লাইব্রেরিটা, ওখানে যতদিন কাজ করছি আমাকে এমনি বলে দিছে যে যদি লাগে তাহলে বাইরে যাইতে হবে। ঠিক আছে স্যার, সেটা করা যাবে। আমাকে আর কোনোদিন কোথাও যায় না দেওয়ার পরে আমি থাকে পরীক্ষার সময় নতুন কেন্দ্র একটু যাইতে হয় মোট স্যার। হ্যাঁ, কত ইতিহাস, এইসব ইতিহাস রোজা রাখতে আমাদের মধ্যে কয়েকজন নতুন কেন্দ্র আসছে, কেউ বুঝে না কীভাবে কী করবো, সবাই তো হতাশ, দৌড়াই যাইতাম। আমি সরকার সামনে বলছি স্যার আমি 1 ঘন্টার জন্য আপনার কাছে যাবো, এরপর রাত 4টে যতটা পর্যন্ত বলেন ততটা পর্যন্ত আমি থাকবো, কিন্তু আমাকে 12টা থেকে 1টা পর্যন্ত আপনি আমাকে ছুটি দিন। আচ্ছা ঠিক আছে, আপনি আমার কাছে বলে চলে যাই। তো সেইভাবে করছি। এরপরে যদি হয়তো বা কন্টিনিউ করতাম বিভিন্ন প্রজেক্টে, তাহলে আল্লাহর মতো ওখানে ভালো আমার ছিল, লোকজন এখনও দেখলে অনেকে সম্মান করে। এই জন্যই বলি পারফরমেন্স খুব খারাপ ছিল না। তো
তা সেখান থেকে চলে আসছে, হয়তো কন্টিনিউ করলে এখন ভালো একটা পোস্টেই থাকতে পারে। চলে আসছি আবার মাদ্রাসায়। মজিব হাজি সাহেব যেটা বলছেন, উনি অনেক খুশি, ওনার মাদ্রাসার টিচার করতেছে, টিচাররা আলহামদুলিল্লাহ সবাই আমার সহযোগিতা করছে, বিশেষত প্রিন্সিপাল সাহেব তিনি কিছু বলেনি, আমাকে যেটুকু দায়িত্ব দিচ্ছে বলছে আইসার জায়গা করে। সেই মতলব থেকে কয়েকবার কত জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেই, এই করি সেই করি, কিন্তু আসলে যাওয়া হয় না। এতদিন পর্যন্ত সেই মতলবেই কাটাই না, বিভিন্ন ভালো অবস্থা খারাপ অবস্থা সব কিছু মিলাই। আর আসলে আমি এখনো আমার এলাকায় যদি কেউ যায়, আমার ছোট ভাই ভাতিজি আছে না, ওরা আমাকে কাকা বলতে বলবো, মতলবের কাকা। যে আমার সাথে বলবো মতলবের কাকা। হ্যাঁ, বাড়িতে এটাই জানে, আমার এলাকার মানুষও আমাকে জানে আমি মতলবের সাথে মিশে আছি। ওই আমার ওই এক ভাই আছে যে জানে আমাদের বাড়ির সামনে মাদ্রাসা, স্কুল মাদ্রাসা পুকুরের এই পাশে। আমাকে আমার যে প্রিন্সিপাল সাহেব ছিলেন, উনি যাওয়ার আগে আমাকে বারবার বলছিলেন আপনি চলে আসেন, তুমি এখানে চলে আসো, তোমাদের পরিচালনা তোমার আমি যাই না। মতলবের সাথে এমনভাবে আমি আমাকে মেখে ফেলছি। আসলে মতলবের শুধু ছাত্র না, আশপাশের ব্যবসায়ী হোক, বাহিরের লোক হোক, কেন জানি অনেকের সাথে আমি আসলে কোনো লোক লালসায়, কখনো টাকা লোক লালসায় আমি থাকি। এটা আমি আমার নিজ থেকে আমি বলতে পারবো। আমি চেষ্টা করছি মানুষের সাথে মিলেমিশে থাকার, টাকার মনে কোনো কাজ করি নাই। আমি প্রাথমিক জীবনে যারা ছিল দেখছি, আমি স্কুলের গ্রহণ করেছি যখন সমস্যা ছিল, এরপরে যখন আবার একটু ভালো হয়েছে তখন এই জিনিসকে চলে আসছি। সেই থেকে টাকা মতো এরপরে নিজের প্রয়োজনে নিজ মতো থেকে চলে আসছি। এবং এ পর্যন্ত প্রত্যেকের আমার জানা হচ্ছে যে যেখানে পাই আমাদের আমাকে অনেক সম্মান করতেছে। এর দায় আমি কীভাবে পরিচিত করবো আমি নিজেও জানি না। তো আমি আমার জানা মতে আমি কারো সাথে তর্কে লিপ্ত হয়ে কাউকে কোনো কটু কথা বলছি, এটা আমার মনে আসে। পারছি তার সাথে চলছি, না পারছি তার থেকে দূরে থাকা, সরে আসছি, তাই না? এই অভ্যাসটা আমি পরিবার করছি। এই প্রসঙ্গে আমি ছোট্ট একটা গল্প করি, কোনো সমস্যা হয় না তো? এটা আমরা হয়তো এটা জানি, এগুলো আমাদের আমলে আনতে হবে। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো কি যে আপনি আমাকে একটু পথ দেখান, কথা বলে দেন, আমি কি করবো? বললো কি? বললো আমি তো অনেকের মনে কষ্ট দিচ্ছি, হ্যাঁ, আমার মুখের বাক্য দ্বারা, কথা দ্বারা আমি অনেকের মনে কষ্ট দিচ্ছি। এখন আমি পরিত্রাণ কীভাবে পাই? তখন আমি সংক্ষেপে বলি, বললো তুমি তিনটা, কোনো দেশে বলে গজালি, কোনো দেশে বলে দিনালি, কোথাও বলে প্যারেক, কি বলো তোমরা? এই যেগুলো কাটে, বড় কাটে, বড় বড়, এই তিনটা আনতে বলবো। আনার পরে ওই লোক নিয়ে আসছে, আসার পরে বললো ওই যে গাছটা আছে, গাছটার মধ্যে তিনোটা মারো। তিনোটা সে মারতে কি সহজভাবে হয়? অনেক কষ্ট করে এগুলো গাছের মধ্যে ঢুকানোর পরে বললো তুমি আবার 15 দিন পর আমার সাথে দেখা করবে। এই 15 দিনে এগুলো আরো শক্ত হয়ে গেছে না ওখানে ঢুকে প্যারেকগুলো। 15 দিন পর আবার আসতে বললো ওগুলো তুলে আনো, তুলে আনতে গেছে। তুলে আনা কি সহজ কথা? ঢুকানো যত সহজ তত সহজ, মাসুদের কষ্ট হয়। তুলে আনছে, অনেক কষ্ট করে তুলে আনছে। তুলে আনার পরে বললো যাও তুমি চলে যাও। বললো আবার 15 দিন পরে তুমি আসো।